সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে ১৪৪ ধারা, সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক টহল দিচ্ছে যৌথ বাহিনী। ৩ মাস পর জেলে ও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। পর্যটকরা যেতে পারবেন ১১টি স্পটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগ। আর তাতে ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরে ভোট আয়োজনে এখন পর্যন্ত আর কোনো বাধা রইল না। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি এস.কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। তবে বিকেলে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আবারও স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার বিভাগ। এর মধ্য দিয়ে নির্বাচন হওয়া নিয়ে জটিলতা কেটে যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রামে এখনও বলবৎ আছে ১৪৪ ধারা। যে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক টহল দিচ্ছে যৌথ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, গতকাল সংঘর্ষের পর বিকেলে এলাকার বেশিরভাগ ঘরবাড়ি, দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এছাড়া ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য জোবরা গ্রাম। ঘটনার সুষ্ঠু সমাধান চান তারা। তবে লুটপাটের সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি শিক্ষার্থীদের। তাদের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভও জানান তারা। এদিকে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়েছে। বাসায় ঢোকাকে কেন্দ্র করে এক নারী শিক্ষার্থীকে মারধরের জেরে শনিবার রাত ও রবিবার দিনভর শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, সাংবাদিক সহ অন্তত কয়েকশো শিক্ষার্থী আহত হন। এই পরিস্থিতিতে যে দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত, সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাব, সবাইকে একসাথে করে পরিস্থিতি সামাল দিতে হবে। আপনারা বিশ্ববিদ্যালয়ে শুধু সাধারণ গ্রামের সাধারণ মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলে পরিস্থিতি এরকম হতে পারে। আমরা আইনগত ব্যবস্থা নেব, এতটুকু আমরা বলি। মামলা হওয়ার পরে যাবতীয় যা কিছু আপনারা জানতে পারবেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে.এম. ফজলুল হক ভূঁইয়া দুপুর ২টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেল লাইন অবরোধ করে বসে আছে শিক্ষার্থীরা। এর আগে সকাল 11:30টার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ ৬ দফা আলটিমেটাম দিয়েছিল। প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে জড়ো হয়। শিক্ষার্থীরা বলেন, দুপুর ২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার, হলগুলোতে সকল সুবিধা নিশ্চিত করতে হবে। প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ, হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কম্বাইন্ড ডিগ্রি অনতিবিলম্বে প্রদান করতে হবে। পুরো বিশ্ববিদ্যালয়ে লকডাউন এবং ব্ল্যাকআউট করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। ভার্সিটির অর্ডিন্যান্সের বিভিন্ন ধরনের দোহাই দিচ্ছে। তারা বলতেছে এই ডিগ্রি নিয়ে, মানে আমাদের যে এখন ডিবিএম ডিগ্রি এবং এনি ম্যানেজমেন্টের ডিগ্রি ইন্ডিভিজুয়াল আছে, সেটা নিয়ে যদি পরবর্তীতে কোনো অভিভাবক রিড করে যে এ ভার্সিটিতে আগে ডিগ্রি ছিল এখন নাই কেন, 3টা আমরা চাইছিলাম 1টা, তাহলে 2টার ঝামেলায় আমরা বাঁচতেছি না। তারা ডিগ্রি ইন্ট্রোডিউস করছে 3টা। দিনাজপুরের বিরল স্থলবন্দরে দেখা দিয়েছে স্থবিরতা। একসময় সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আবির্ভাব হলেও বন্দরটি কার্যত এখন অচল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে হতাশা। কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর শ্রমিকরা। এ দৃশ্য দিনাজপুরের বিরল স্থলবন্দরের। মাঠে ঘুরে বেড়াচ্ছে পশু। রেললাইন থাকলেও সেটিতে চলে না রেলগাড়ি। মূলত করোনা মহামারীর সময় অল্প কিছুদিন ভারতীয় পণ্যবাহী ট্রেন এই রুটে চলাচল করলেও বহুদিন ধরে তা বন্ধ। কোটি টাকা ব্যয়ে তৈরি এই রেল লাইন এখন পরিত্যক্ত অবস্থায়। নতুন কাস্টমস অফিস ভবন নির্মাণ করা হলেও সেটিও তালাবদ্ধ। বন্দরে নেই কোনো কর্মকর্তা কর্মচারী, কারণ বন্ধ আছে এই স্থলবন্দরের কার্যক্রম। ভারতীয় ট্রেন সীমান্তে দাঁড়িয়ে থাকলেও বাংলাদেশ অংশে প্রবেশ করছে না।
স্থানীয়রা জানান এই স্থলবন্দর চালু হলে ব্যবসা বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরত, তৈরি হতো নতুন কর্মসংস্থান। আমাদের এই রেল লাইনটা যদি ভারতের সাথে যোগাযোগ থাকে তাহলে আমাদের এই এলাকার লোক উন্নত হবে এবং কি যে কর্মসংস্থান হবে এবং কিছু করে খেতে পারবে। যদি রেল লাইন চালু হয়, রেলপথ, তাহলে আমাদের এলাকার বেশ উন্নতি হবে বা এলাকার লোক অনেক কাজ করতে পারবে। আসলে কার্যক্রম কিন্তু তেমন নাই, অবহেলিত হয়ে আছে। তা আমি বা আমরা দৃষ্টিকোণ থেকে বলতেছি কর্তৃপক্ষ যেন এটা অতি তাড়াতাড়ি চালু করে। বন্দর সংশ্লিষ্টরা জানান বাংলাদেশ অংশে সাইট লাইন না থাকায় লোড আনলোড করা সম্ভব হচ্ছে না। সরকার আন্তরিক হলে এই বন্দর থেকে রাজস্ব আয় সম্ভব হতো। আমরা আশা করি অতি দ্রুত অন্তত এই রেল লাইনের পাশে একটা সাইড লাইন তৈরি করে দিয়ে লোড আনলোড চালু হয়ে যাক, অথবা সড়ক পথে শব্দটা ভারতের সাথে যুক্ত করে দিলে, যেহেতু দুই দেশের রাস্তা আছে, বাই রোডে আমদানি রপ্তানি চালু হোক এবং এই পথটা চালু হলে দিনাজপুর তথা বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব হবে। এর আগে গত বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা 3টি স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিত করে সরকার। নীলফামারীর চিলহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ এবং হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। এবারে গুড নাইট। ডেঙ্গু সুরক্ষা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বেশি হয়েছে জুলাই ও আগস্ট মাসে, আক্রান্তের সংখ্যাও বেশি। এই হার সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শুক্রবার দিনকে রাতে 3:30 বাজে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে আইসিইউতে রাখছিল। আইসিইউতে 3 দিন ছিলাম, এখন 3 দিন পর বিটি দেওয়া হয়েছে। যখন অধিক বমি খাওয়া শুরু হয়েছে, শরীরে জ্বর আসছে, তখন অ্যাম্বুলেন্স করে এখানে চলে আসছে। শরীরের মাথা আর কি ভার, পা ব্যথা করছে, কিছু খাইতে পারি না, মানে খাবার খাইতে গেলে বমি আর কি বেশি। এই ডেঙ্গু রোগীরা এসেছেন নারায়ণগঞ্জ থেকে। তাদের অভিযোগ, রাস্তার কাজ এবং অনেক নির্মাণাধীন ভবনের কারণে পানি জমে মশার উপদ্রব বেড়েছে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল, বছর জুড়ে এখানে ডেঙ্গু রোগী থাকলেও সম্প্রতি এই সংখ্যা বেড়েছে। শুরুতে জ্বর, পরে বমি ও মাথা ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। তাদের অনেককে আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে। ডেঙ্গুর কমপ্লিকেশন সাধারণত আফটার রিমিশন অফ ফিভার, জ্বর যখন চলে যায় তখন থেকে শুরু হয় এবং পরবর্তী 48 থেকে 72 ঘন্টা এটা কিন্তু সবচেয়ে রিস্কি। আমরা বলি চোখ লাল হয়ে যাওয়া, নাক বা নাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ বা র্যাশ তৈরি হওয়া এবং ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যাওয়া, এটা লাল বা কালো দুটোই হতে পারে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এডিস মশার প্রজনন বৃদ্ধি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। ওয়েদারের এক্সট্রিম ঘটনা ঘটছে, অল্প সময়ের জন্য হলেও খুব তীব্র শীত পড়ছে আমাদের, কিছু সময়ের জন্য খুবই গরম পড়ছে আমাদের এখানে। ওরকম দেখবেন যে বর্ষাকালটা দীর্ঘায়িত হচ্ছে। এই ওয়েদারটা আমরা বলি কি যে ভেক্টর, মানে এই যে বাহন করে যারা অসুখ বিসুখ বাহিত, যেটা তাদের জন্য খুবই ভালো অ্যাটমসফিয়ার, এবং যে কারণে ওদের প্রজনন বৃদ্ধি হচ্ছে, ওরা সংখ্যায় বাড়ছে এবং ওদের সাথে সাথে আমাদের ডেঙ্গুও বাড়ছে। সাধারণত ডেঙ্গুর জন্যে 30 ডিগ্রির অ্যারাউন্ড 30 ডিগ্রি হচ্ছে সবচেয়ে অপটিমাম টেম্পারেচার। তবে এটা 17 থেকে 35 ডিগ্রি পর্যন্ত ব্রিড করতে পারে। সবচেয়ে বেশি ফেভারেবল 25 থেকে 30 ডিগ্রি। ডেঙ্গুর জন্য আরেকটা ফেভারেবল কন্ডিশন হলো 70 to 100% হিউমিডিটি, যেটা আমাদের বর্ষাকাল এবং শরৎকালে বেশি হয়। মশার কামড় এড়াতে রাতে মশারি টাঙানো এবং প্রয়োজনে হাত পা ঢাকা কাপড় পরা এবং শরীরের উন্মুক্ত স্থানে মশা নিরোধক লোশন ব্যবহারের পরামর্শ দেন তারা। ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষায়িত এই হাসপাতালটিতে আগস্ট মাস থেকে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিস্তার রোধ করা না গেলে এই সংখ্যা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বাড়বে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ।
উচ্চ আদালতের নির্দেশে কক্সবাজার শহরের আলোচিত বাকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে। সকালে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এর যৌথ নেতৃত্বে কস্তুরাঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে পুলিশ, র্যাব ছাড়াও সেনাবাহিনী অংশ নিয়েছে। কক্সবাজার বিআইডব্লিউটি এর কর্মকর্তা খায়রুজ্জামান জানান, হাইকোর্টের নির্দেশে নৌবন্দরের জমি অবমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 1 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্ছেদ কার্যক্রম। এর আগে 2023 সালেও এক দফা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল, তবে পরবর্তীতে আবারও দখলদাররা নদীর চরে অবৈধ স্থাপনা গড়ে তোলে। 3 মাসের নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের জন্য আজ উন্মুক্ত হয়েছে সুন্দরবন। জেলে ও বাওয়ালিরা কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছেন কাজে ফেরার। পর্যটকরা যেতে পারবেন 11টি স্পটে। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম ঘিরে 1 জুন থেকে সুন্দরবনে নদী খালে মাছ ধরা ও পর্যটক প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। 31 আগস্ট তা শেষ হয়। পর্যটকদের জন্য প্রস্তুত করা হয়েছে সুন্দরবনের করমজল, দুবলা, কচিখালী, কটকা, হরবাড়িয়া ও হরিণ পয়েন্ট সহ অন্যান্য আকর্ষণীয় স্থান। দেশ বিদেশের অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত বন বিভাগ। সুন্দর 2 কিলোমিটারের বেশি আমাদের এই করমজলে আছে ফুড ট্রেল, এবং সে অনেক গভীরে চলে যাওয়া যায়। সুন্দরবনের ভিতরে চিত্রটা দেখা যায়। 3 মাস বন্ধ থাকার ফলে সুন্দরবনে মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্যপ্রাণীর প্রজনন বেড়েছে, বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে, এবং খালি স্থানে যে সমস্ত জায়গায় মানুষের অবাধ বিচরণ না হওয়ার কারণে গাছপালার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো করবে। সুন্দরবনে 251 প্রজাতির মাছ রয়েছে। আছে 14 ধরনের কাঁকড়া। 90 দিন পর মাছ ধরার অপেক্ষায় জেলেরা। কর্মে ফিরছেন মাওয়ালিরাও। আমরা আইন মানি, আমরা এতদিন যাই না, এখন অবরোধ নাই, এখন আমরা সাগরে যাব। মানে সাগরের উদ্দেশ্যে মাছ ধরতে চাই, এখন ওয়েদার খারাপ, এই জন্য কিনারে আসি। বন বিভাগ বলছে, নিষেধাজ্ঞা আরোপের কারণে সুন্দরবনে মৎস্য ও বন্য প্রাণী সম্পদ বেড়েছে, পাশাপাশি সমৃদ্ধ হয়েছে জীববৈচিত্র্য। করমজলের মতো এত কোলাহলপূর্ণ একটি জায়গায় যখন পর্যটন খোলা থাকে, অনেক লোকের সমাগম হয়, ওখানে বোট চলে, শব্দর সৃষ্টি হয়, মানুষজন হাঁটাচলা করে। এই বন্ধের সময় কিন্তু সেখানে কুমির ডিম দিয়েছে, অর্থাৎ তারা নিরিবিলি পরিবেশ পেয়েছে, নিরাপদ জায়গা পেয়েছে। সুন্দরবনে 315 প্রজাতির পাখি, 35 প্রজাতির সরীসৃপ ও 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 14 বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। রবিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলইগাছা সীমান্তের 0 পয়েন্টের কাছে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রবিবার রাতে বিজিবি আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী ও শিশু সহ 14 বাংলাদেশিকে আটক করে বিএসএফ। শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে 144 ধারা, সংঘর্ষ এড়াতে সার্বক্ষণিক টহল দিচ্ছে যৌথ বাহিনী। 3 মাস পর জেলে ও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন। পর্যটকরা যেতে পারবেন 11টি স্পটে। এই ছিল এখনকার মতো।